হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ছোট্ট একটি বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি অভি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত চমৎকার এবং রোমান্টিক একটি টপিক্সের নাম হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর মহাসংঘর্ষ অথবা শুক্রাণু ও ডিম্বাণুর মহাপ্রলয় অথবা মহামিলন। কিভাবে হয়, কখন দেখা হয় এবং কিভাবে বা মিলন হয়, সেই মিলনের রোমান্টিক যে দৃশ্যটা সেটা আমরা যদি এখানে অ্যানিমেশন কিংবা লাইভের মাধ্যমে দেখাতে না পারলেও জাস্ট ম্যাথমেটিক্যালি একটু দেখাতে চাই মিলনটা কেমন করে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে পুরুষ বডি থেকে বা যেটা আমরা বলি স্ক্রোটাম অর্থাৎ যে শুক্রথলি যেখানে থাকে, তো শুক্রথলি থেকে আমরা জানি কি শুক্রাণু প্রডিউস হয় এবং অবশ্যই সেটা হতে হবে যেটাকে আমরা মাতৃকোষ বলি, ঠিক আছে? সেই মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু প্রডিউস হয়। এবং আমরা জানি যে পুরুষের বডি থেকে একবার যখন সিক্রেশন হয়, স্পার্ম সিক্রেশন হয়, তখন সেখানে কি পরিমাণ স্পার্ম থাকতে পারে? অ্যাপ্রক্সিমেটলি 42 কোটি শুক্রাণু থাকে। তো একবার সিক্রেশনে থাকবে কত? 42 কোটি শুক্রাণু, এবং প্রত্যেকটা শুক্রাণু তোমার দেখতে অনেকটা এইরকম হবে। এবং শুক্রাণুর বডিতে আমরা যদি দেখি যে শুক্রাণুর বডিতে কি থাকে, তার বডি হচ্ছে বেসিক্যালি এই পার্টটা হচ্ছে তার মাথা, আর এখান থেকে এই পর্যন্ত তার হচ্ছে মধ্যখণ্ড, আর বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে লেজ মানে টেইল। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে শুক্রাণুর যে মাথা থাকে, এই মাথার মধ্যে এই যে মাথার উপরে যে ক্যাপটা, এখানে আপনার অ্যাক্রোসোম নামক একটা রাসায়নিক পদার্থ থাকে, যেটা দিয়ে সে ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বক থাকে, সে ডিম্বকের ভিতরে অর্থাৎ যে ডিম্বাণু থাকে, আমরা এখানে ডিম্বক পরে বলা যাবে, বাট আমরা যদি বলি যে যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বাণু থাকে, সে ডিম্বাণুতে গিয়ে মিলিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শুক্রাণু প্রবেশ করে, শুক্রাণুর গতিশীলতা বা কিভাবে হয়। আমরা জানি যে শুক্রাণুটা যখন সিক্রেশন হয় তখন সেখানে যে ফ্যালোপিয়ান টিউব থাকে, এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে সে ডিরেক্টলি চলে যাচ্ছে। লুক অ্যাট এরকম একটা গোলাকার যদি আমি শেপ করি, তাহলে এখানে মনে করো একটা ডিম্বাশয় আছে, এই ডিম্বাশয়ের ঠিক এখানে মনে করেন একটা ডিম্বাণু আছে, যাকে আমরা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট ক্রোমোজোম বলে থাকি। এখন যে শুক্রাণু আসলো সেটাও কি? সেটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বহনকারী শুক্রাণু, দ্যাট ইজ যেটাকে আমরা বলি অর্ধ, মানে অর্ধ, অর্থাৎ অর্ধ মানে হচ্ছে কি হাফ, টু এর হাফ যেটাকে বলা হয় ক্রোমোজোম, হ্যাপ্লয়েড। আর এটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট শুক্রাণু, এটাও কি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট শুক্রাণু। এখন আমি যদি এখানে তোমাকে দেখাই যে এই যে শুক্রাশয়ের যে ডিম্বাশয়ের যে প্রাচীরটা থাকে, এখানে কেমিক্যালি অনেক ব্যাপার আছে, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, বিশেষ করে হায়ালুরোনিডেজ রাসায়নিক পদার্থ। এখন এই শুক্রাণু যখন এখানে অ্যাটাক করে, আপনি শুনে অবাক হবেন যে 42 কোটি শুক্রাণু যখন ফ্যালোপিয়ান টিউব দিয়ে, এইরকম যে ফ্যালোপিয়ান টিউব থাকে, এটা একটু আঁকা বাঁকা হবে এবং অমসৃণ হবে। এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে যখন শুক্রাণু প্রবেশ করে, তখন শুক্রাণুর মাথায় কি থাকে? শুক্রাণুর মাথায় থাকে নর্মালি ফ্রুক্টোজ। এখন শুক্রাণু যখন গতিশীল হয়, তখন শুক্রাণুর ফ্রুক্টোজ কি হয়? অটোমেটিকলি ব্যয় হয়ে যায়। এখন শুক্রাণুর মাথায় যদি ফ্রুক্টোজের পরিমাণ কম হয়, তাহলে সেই শুক্রাণু হবে দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে তার মাথার যে অ্যাক্রোসোম থাকে, এখানে যে অ্যাক্রোসোম আছে, এই অ্যাক্রোসোম দিয়ে সে যখন ডিম্বাশয়ের ভিতরে প্রবেশ করবে, তখনই অধিকাংশ শুক্রাণু মারা যাবে। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1 থেকে 1,500 শুক্রাণু ফাইনালি লিভ থাকে, অর্থাৎ জীবিত থাকে, আর বাকিগুলো মরে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে যদি আমি এখানে দেখাই, লুক অ্যাট, যদি আমরা এখানে যে শুক্রাণুর অবস্থানটা দেখাই, ধরো এই শুক্রাণুটা এখানে চলে আসলো, এইভাবে চারপাশ দিয়ে যে শুক্রাণুগুলো আসবে, এই যে শুক্রাণু আসতেছে, এইরকম ভাবে অনেকগুলো শুক্রাণু কিন্তু আসবে, রাইট? লুক অ্যাট, এই যেভাবে অনেকগুলো শুক্রাণু আসবে, এর মধ্যে মাত্র কয়েক হাজার শুক্রাণু জীবিত থাকবে, বাকিগুলো মরে যাবে। ফাইনালি এখানে যখন অ্যাটাক হবে, অর্থাৎ এই ডিম্বাশয়ের প্রাচীর যখন অ্যাটাক শুরু হবে, তখন শুক্রাশয় অর্থাৎ শুক্রাণুর এই মাথায় যে ফ্রুক্টোজ ছিল সেগুলো আরো ব্যয় হয়। ফাইনালি মনে করেন 2-1টা শুক্রাণু ভিতরে প্রবেশ করে। এখন ভিতরে যদি চলে আসে, লুক অ্যাট, এই যে ভিতরে শুক্রাণু চলে আসলো, এই যে শুক্রাণু, এখানে এসে একটা মহাপ্রলয় শুরু হবে। আর শুক্রাণুর ডিম্বাশয়ের যে প্রাচীর ছিল, সেখান থেকে একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ যখন সিক্রেশন হয় বা নিঃসরণ হয়, তখন অধিকাংশ শুক্রাণু আবার মারা যায়। এর মধ্যে 2-1টা শুক্রাণু অ্যাক্টিভ থাকে, এই শুক্রাণু এবার জাগ্রত হয়। জাগ্রত হলে দেন একটা শুক্রাণু মনে করুন আসলো বা অ্যাক্টিভ হলো, এই শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তৈরি করবে কি? জাইগোট। তাহলে আমরা এখানে দেখলাম এই যে
ডিম্বাণুটা ছিল এটা কিন্তু ছিল স্থির, অর্থাৎ এটা গতিশীল নয়, স্থিতিশীল ছিল। আর শুক্রাণু কি অল টাইম গতিশীল। এখন এই গতিশীল হওয়ার কারণে আমার এই শুক্রাণু সাথে কি ডিম্বাণু অর্থাৎ n+n হয়ে যায় কি 2n, দ্যাট ইজ কল্ড জাইগোট। এই জাইগোট থেকে এই জাইগোটে এরপরে কি হয় মাইটোসিস সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হওয়ার পরে ভ্রূণ তৈরি করে, এই ভ্রূণ থেকে এরপরে আমাদের যে ভ্রূণীয় স্তর আছে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, সেগুলো থেকে আমাদের বডির বিভিন্ন অংশ তৈরি হয়। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর নর্মালি আমরা যে ছোট ছোট আকারে মানে স্লট আকারে দেখালাম, এটা আমাদের অ্যানিমেশনের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয় কিভাবে শুক্রাণুগুলো সিক্রেশন হয় এবং ডিম্বাশয়ের প্রাচীরে গিয়ে কিভাবে আপনার হায়ালুরোনিডেজ নামক রাসায়নিক পদার্থ ভেদ করে শুক্রাণুর যে মাথায় অ্যাক্রোসোম থাকে সে অ্যাক্রোসোমের মাধ্যমে এবং শুক্রাণুর মাথায় যে ফ্রুক্টোজ থাকে সেই ফ্রুক্টোজের মাধ্যমে কিভাবে সে ডিম্বাশয়ের ভিতরে ঢুকে ডিম্বাণুর সাথে মিলিত হয়। তাহলে শুক্রাণু ডিম্বাণুর এই মিলনকে আমরা কি বলি জাইগোট বলি। আর এই জাইগোট মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা কি বলি নিষেক বা ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনের মাধ্যমে তৈরি হয় জাইগোট। আর জাইগোট এরপরে বিভাজিত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে ভ্রূণ ফর্ম করে, আর এই ভ্রূণ থেকে তৈরি হয় মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে শুক্রাণু গতিশীল হয়ে এবং ডিম্বাণুর স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে শুক্রাণু এবং ডিম্বাণু মহাপ্রলয়ের মাধ্যমে তৈরি করে জাইগোট এবং তারপরে তৈরি হয় ভ্রূণ এবং ভ্রূণ থেকে তৈরি হয় মানব দেহ। আমাদের মানব দেহে ভ্রূণীয় স্তরের কিছু পরিণতি আছে, এই পরিণতিগুলো নিয়ে আমরা ওমেগাতে নতুন একটি ক্লাস ইনশাল্লাহ দিব এবং সেই ক্লাসে আপনি জানতে পারবেন যে ভ্রূণীয় স্তরের পরিণতিগুলো কি কি এবং মানে বিশেষ করে ব্লাস্টোডার্ম, ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোপোর, তারপর হচ্ছে আপনার গ্যাস্ট্রুলা, মোরুলা, অর্গানোজেনেসিস, এভাবে কিভাবে একটা মানব দেহের সৃষ্টি হয় সেই স্টেজগুলো নিয়ে দেখা হবে ওমেগার লাইভ সেশনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।